আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এখন এক অস্থির সময় পার হচ্ছে। ওয়াশিংটনের মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের পর থেকেই মধ্যপ্রাচ্যের সমীকরণগুলো যেন খুব দ্রুত পাল্টে যাচ্ছে। বিশেষ করে ইরানকে নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক সেই ৪ সপ্তাহের সময়সীমা বা আল্টিমেটাম পুরো দুনিয়াকে কিন্তু চমকে দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, মাত্র ২৮ দিনে কি সত্যি একটি শক্তিশালী সামরিক শক্তির মেরুদণ্ড ভেঙে দেয়া সম্ভব? নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো দৃঢ় কৌশল? আমরা যদি বর্তমান পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করি তবে দেখব ডোনাল্ড ট্রাম্প এবার আর আগের মতো কেবল নিষেধাজ্ঞার বেড়াজালে কিন্তু কোনোভাবেই আটকে থাকতে চাইছেন না। এবার তার কৌশল রণকৌশল, এবং সেটা অনেক বেশি আক্রমণাত্মক এবং সুনির্দিষ্ট। পেন্টাগনের টেবিলে থাকা অপারেশন এপিক ফিউরির নীল নকশা অন্তত সেই সাক্ষ্যই দিচ্ছে। এই অভিযানে প্রথাগত দীর্ঘস্থায়ী যুদ্ধের বদলে সার্জিক্যাল স্ট্রাইক বা পিন পয়েন্ট বোম্বিংকে প্রাধান্য দেওয়া হচ্ছে। উদ্দেশ্য খুব পরিষ্কার: ইরানের কমান্ড সেন্টার এবং তাদের পরমাণু স্থাপনাগুলোকে মুহূর্তের মধ্যে অচল করে দেয়া। আমেরিকার ইতিহাসে এমন সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে যুদ্ধের ঘোষণা খুব একটা কিন্তু দেখা যায় না। কিন্তু ট্রাম্প এখানে ব্যতিক্রম। তিনি কিন্তু বারবার বলছেন এই প্রক্রিয়া শেষ করতে ৪ সপ্তাহ বা তারও কম সময় লাগতে পারে। দেখুন, এখানে একটি বিষয় কিন্তু আমাদের খুব গুরুত্ব বা মনোযোগ দিয়ে বুঝতে হবে। ট্রাম্প কিন্তু ইরানের ভৌগোলিক বিশালতাকে অস্বীকার করছেন না। তিনি জানেন ইরান একটি বড় দেশ। কিন্তু তার আত্মবিশ্বাস আসছে মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনীর প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব থেকে। তারা চাইছে ইরানকে কোনো বড় ধরনের প্রতিরোধের সুযোগ না দিয়েই তাদের মূল শক্তিগুলো গুঁড়িয়ে দিতে। ইতিমধ্যে বিভিন্ন সূত্রে খবর আসছে যে ইরানের রাডার ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা বলয়কে লক্ষ্য করে শত শত হামলা কিন্তু চালানো হয়েছে। এমনকি সাগরে ইরানি নৌবাহিনীর বেশ কিছু যুদ্ধজাহাজও ডুবিয়ে দেওয়ার দাবিও করা হয়েছে। এই যে দ্রুতগতির সামরিক তৎপরতা, এর মূল লক্ষ্য হলো তেহরানকে মানসিকভাবে বিপর্যস্ত করে দেয়া। তবে যুদ্ধের ময়দান আর ড্রয়িং রুমের পরিকল্পনার মধ্যে অনেক সময় যোজন পার্থক্য থাকে। ইরানও কিন্তু বসেনি। তাদের রেভলিউশনারি গার্ডের পক্ষ থেকে পাল্টা চরম আঘাতের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি বাহরাইন কিংবা কুয়েতের মতো জায়গায় মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার খবর কিন্তু পাওয়া যাচ্ছে। ফলে ট্রাম্পের এই ২৮ দিনের হিসাব কতটা নির্ভুল তা নিয়ে কিন্তু সংশয়ের অবকাশ এখনো রয়ে গেছে। দেখুন, রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমি যদি এই পুরো বিষয়টিকে দেখি তবে এর পেছনে বড় একটা অর্থনৈতিক কারণ খুঁজে পাই। ট্রাম্প ভালো করেই জানেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়া মানেই বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণহীন হয়ে পড়া, এবং তেলের দাম যদি একবার আকাশচুম্বী হয় তবে মার্কিন অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে। আর ঠিক এই কারণেই তিনি কোনো লম্বা যুদ্ধের ঝুঁকি কিন্তু এখানে নিতে চাইছেন না। এখানে তার লক্ষ্য খুব দ্রুত জয় ছিনিয়ে আনা। এখানে আরো একটি মজার দিক হলো সৌদি আরব এবং ইসরায়েলের ভূমিকা। মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিশালী দেশ দীর্ঘদিন ধরেই ইরানকে দমনের জন্য ওয়াশিংটনের উপর চাপ দিয়ে আসছিল। ট্রাম্পের এবারের পদক্ষেপের পেছনে এই দুই দেশের সরাসরি উৎসাহ এবং গোয়েন্দা তথ্যের বড় যোগান রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের রাজনৈতিক হিসাব নিকাশও এই ৪ সপ্তাহের আল্টিমেটামের সঙ্গে ওতপ্রোতভাবে কিন্তু জড়িত। তারা চায় ইরানকে অত্যন্ত কয়েক দশক পিছিয়ে দিতে, যেন ভবিষ্যতে তেহরান আর তাদের জন্য বড় কোনো হুমকি হয়ে দাঁড়াতে না পারে এই মধ্যপ্রাচ্যের বুকে। তবে ট্রাম্পের এই ঘোষণার মধ্যে একটি কূটনীতির চালও কিন্তু মিশে আছে। তিনি একদিকে বলছেন যুদ্ধের কথা,
আবার অন্যদিকে আলোচনার দরজাও খোলা রাখছেন। এখানে তিনি দাবি করছেন ইরানের নতুন নেতারা তার সঙ্গে কথা বলতে চাইছেন। এই স্ববিরোধিতা আসলে তার এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। তিনি চরম সামরিক চাপ প্রয়োগ করে ইরানকে আলোচনার টেবিলে নতি স্বীকার করতে কিন্তু বাধ্য করতে চাইছেন। যদিও ইরানের কাছ থেকে এখন পর্যন্ত এর পজিটিভ কোনো বার্তা আসেনি। তার ভাষায় গত সপ্তাহে বললে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। কিন্তু এখন সময় ফুরিয়ে আসছে। এর মানে হলো ট্রাম্প চাইছেন ইরান যেন ধ্বংস হওয়ার ভয়ে আগেই আত্মসমর্পণ করে। কিন্তু ইতিহাসের দিকে তাকালে আমরা কি দেখি? আমরা দেখি মধ্যপ্রাচ্যের সংকটগুলো কখনোই পরিকল্পনা মাফিক শেষ হয়নি। ইরাক কিংবা আফগানিস্তানের ক্ষত আমেরিকা এখনো পুরোপুরি কিন্তু সেরে উঠতে পারেনি। সেখানে ৪ সপ্তাহের মধ্যে একটি রাষ্ট্র ব্যবস্থাকে ধুলোয় মিশিয়ে দেয়া কতটা বাস্তবসম্মত? সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ইরান কেবল একটি দেশ নয়, তাদের রয়েছে এক বিশাল প্রক্সি নেটওয়ার্ক। লেবানন থেকে শুরু করে ইয়েমেন পর্যন্ত তাদের প্রভাব কিন্তু বিস্তৃত। ফলে তেহরানের উপর হামলা হলে পুরো মধ্যপ্রাচ্যে যে আগ্নেয়গিরি হয়ে উঠবে না, তার কোনো নিশ্চয়তা কিন্তু নেই। বর্তমান পরিস্থিতির দিকে তাকালে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই ইউরোপীয় শক্তিগুলো কিন্তু বেশ উদ্বেগের মধ্যে আছে। ব্রিটেন, ফ্রান্স বা জার্মানি সরাসরি ট্রাম্পের এই নীতির সঙ্গে একমত হতে পারছে না। ওমান কিংবা অন্যান্য আরব দেশগুলো এখনো মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ট্রাম্প এবার যেন কোনো কিছুই তোয়াক্কা না করার মুডে আছেন। তিনি সরাসরি ইরানি জনগণের প্রতিও আহ্বান জানাচ্ছেন বর্তমান সরকারকে হটিয়ে দেশ পুনর্দখল করার জন্য। এটি আসলে একটি বড় ধরনের শাসন পরিবর্তনের বা রেজিম চেঞ্জের ইঙ্গিত। সামরিক শক্তি দিয়ে কি একটি দেশের জনগণের মনস্তত্ত্ব পরিবর্তন করা সম্ভব? হয়তো অবকাঠামো ধ্বংস করা যায়, কিন্তু ভাবাদর্শ মুছে ফেলা যায় না। ট্রাম্পের এবারের এই জুয়া যদি সফল হয়, তবে মধ্যপ্রাচ্যে ক্ষমতার নতুন ভারসাম্য তৈরি হবে। আর যদি এটি দীর্ঘস্থায়ী রক্তাক্ত যুদ্ধের রূপ নেয়, তবে কেবল ইরান নয়, পুরো বিশ্বকেই এক ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন কিন্তু হতে হবে। দিনের শেষে যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, সাধারণ মানুষের জীবন যে বারোদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে, সেটা অস্বীকার করার কিন্তু কোনো উপায় নেই। ট্রাম্পের প্রতিটি কথা এখন এক একটি বারোদের স্ফুলিঙ্গ, যা কখন দাবানল হয়ে জ্বলে ওঠে, এখন সেটাই দেখার বিষয়। তেহরান কি সত্যিই ধুলোয় মিশবে, নাকি নতুন কোনো সংঘাতের সূচনা হবে? তার উত্তর হয়তো আগামী ৪ সপ্তাহের মধ্যেই মিলে যাবে। অথবা এর পেছনে যে ধরনের চিন্তাভাবনা আমরা করছি, অর্থনৈতিক, জ্বালানি কিংবা রেজিম চেঞ্জের, সেই বিষয়গুলো কিন্তু অতি দ্রুত আমাদের সামনে চলে আসবে। দেখুন, যুদ্ধ কখনোই কিন্তু শান্তি ডেকে আনে না। যদি এই যুদ্ধ বড় পরিস্থিতি অর্থাৎ ৩য় বিশ্বযুদ্ধের আকার ধারণ করে, অনেকেই কিন্তু ইতিমধ্যে ৩য় বিশ্বযুদ্ধের ইঙ্গিত নিয়ে কথাবার্তা বলেছেন। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকও এই বিষয়ে কথা বলা শুরু করেছেন। সেই ৩য় বিশ্বযুদ্ধ শুরু হয়, তাহলে আমরা বাংলাদেশে বসেও কিন্তু কোনোভাবে শান্তিতে থাকতে পারবো না। বিশ্বের কোনো দেশই কিন্তু, কোনো দেশের নাগরিকই কিন্তু শান্তিতে বসবাস করতে পারবে না, শান্তিতে থাকতে পারবে না। সুতরাং আমরা শান্তি চাই। শান্তি হোক জনগণের প্রত্যাশা, সকলের প্রত্যাশা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।